আসসালামু আলাইকুম। খনিজ ও শক্তি সম্পদের দ্বিতীয় লেকচারে তোমাদেরকে স্বাগত। আমরা সরাসরি ক্লাসে চলে যাচ্ছি, ঠিক আছে? তো এর আগের লেকচারে মেইনলি আমি তোমাদেরকে যেগুলো পড়াইছিলাম এখান থেকে তোমার এটার সাথে রিলেটেড, ঠিক আছে? তো বাট একটু বড় হয়ে যাচ্ছিলো, এই কারণে তোমাকে তিনটা পার্টেই মানে এই চ্যাপ্টারটা ভাগ করে দিছি। তো এখন মেইনলি আমরা ইয়াতে চলে আসছি, শক্তি সম্পদের মেইনলি কি কয়লাতে চলে আসতেছি, ঠিক আছে? তো মেইনলি আচ্ছা একটু দাঁড়াও, ওকে। এটা না, হ্যাঁ, আই থিঙ্ক এটাই তো। ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এই কয়লা মেনলি কয়লা তোমার যে তোমার যান্ত্রিক শক্তি যদি ইউজ হয় সেটা এর আগে অনেক ছিল, বাট বর্তমানে কিন্তু ইউজ হচ্ছে, ঠিক আছে? তো এই কয়লা নিয়ে মেনলি কয়লাটা কি তোমাদেরকে আলোচনা করছিলাম, কয়লা কি একটা জীবাশ্ম জ্বালানি, ঠিক আছে? তো ওই জীবাশ্ম জ্বালানিটা তোমার কি মেনলি আমাদের কি মাটির ভিতরে থাকে, সেটা আমরা কি উত্তোলন করি, ঠিক আছে? তো এখানে এই কথাটা এখানে বলছে, কয়লা এক প্রকার জীবাশ্ম জ্বালানি যা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে সৃষ্টি হয়। শক্তির অন্যতম উৎস হলো কয়লা, ঠিক আছে? যা সারা বিশ্বে ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত। এটা কিন্তু ইম্পর্টেন্ট, সারা বিশ্বে ব্ল্যাক ডায়মন্ড নামে পরিচিত, ঠিক আছে? এখন দেখো, ডায়মন্ড কিন্তু কার্বন দিয়ে তৈরি, কয়লাও কিন্তু কার্বন দিয়ে তৈরি, ঠিক আছে? জাস্ট তাদের কি রাসায়নিক গঠনটা ভিন্ন। ওকে, এখন ব্ল্যাক ডায়মন্ড বলতেছে কয়লা কি কালো রঙের, বাট কয়লা তোমার কি এর অর্থনৈতিক একটা গুরুত্ব আছে। তো এই কারণে তোমাকে কয়লাকে কি ব্ল্যাক ডায়মন্ড বলছে, ঠিক আছে? তো এই কথাগুলো যেমন কলকারখানা, রেলগাড়ি, জাহাজ প্রভৃতি চালাতে কয়লা ব্যবহার করা হয়। জ্বালানি হিসেবেও কয়লার ব্যবহার উল্লেখযোগ্য। কি ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগে শিলাস্তরের মধ্যে স্থিরীভূত অবস্থায় কয়লা পাওয়া যায় বলে একে স্থিরীভূত কি হচ্ছে শিলা বলে, ঠিক আছে? ভূপৃষ্ঠের অভ্যন্তরভাগে কি শিলাস্তরের মধ্যে স্তরীভূত অবস্থায় কয়লা পাওয়া যায় বলে একে স্তরীভূত শিলা বলে, ঠিক আছে? কারণ বিজ্ঞানীদের ধারণা অতি প্রাচীনকালে বিভিন্ন প্রকার প্রাকৃতিক দুর্যোগের কারণে কি হচ্ছে অসংখ্য গাছপালা মাটির নিচে চাপা পড়ে দীর্ঘদিনের অভ্যন্তরীণ তাপ ও চাপে কি রাসায়নিক প্রক্রিয়ায় কয়লা পরিণত হয়, ঠিক আছে? এই কয়লা যে তোমার পরিণত হওয়ার প্রক্রিয়াটা, এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? তো তোমাদের এটা কিন্তু সব জায়গাতে লাগবে যে তোমাকে বলতে পারে যে ফসিল ফুয়েল কি, তারপরে কয়লা কিভাবে তৈরি হয়। তো তোমার মেন উত্তরটা কি হবে ভাইয়া? এটা হচ্ছে যে কোনো প্রাকৃতিক দুর্যোগ অথবা যে কোনো কারণে মাটির নিচে গাছপালা তোমার কি জীবাশ্ম কি হচ্ছে জীব মাটির নিচে চাপা পড়ে দীর্ঘদিন তোমার কি অভ্যন্তরে কি আছে, মাটির অভ্যন্তরে কি থাকবে, এখানে তাপ ও চাপের রাসায়নিক একটা প্রক্রিয়া হবে, তার ফলে কি কয়লা উৎপন্ন হবে, ঠিক আছে? এটা কিন্তু অনেক বছর ধরে প্রক্রিয়া, ধরো 10-20 বছর 30 বছর এইভাবে কিন্তু হয় না, অনেক সময় লাগে। তারপর এখানে কি বলছে, কয়লা এক প্রকার জীবাশ্ম জ্বালানি যা উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ থেকে সৃষ্টি হয়, ঠিক আছে? তো এখানে প্রাণী আর উদ্ভিদ দুইটা এখানে সমানভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে? পৃথিবীর শীর্ষ কয়লা উত্তোলনকারী দেশ কি হচ্ছে ভাইয়া? চীন। চীন হচ্ছে কি সব থেকে বেশি কয়লা উত্তোলন করে, এটা মনে রাখবে। এখন দেখো, এই বিশ্বব্যাপী এখন এটা কয়লাটার উত্তোলন আর বন্টন আমরা দেখব। পৃথিবীর প্রায় সব দেশে নানা কাজে কয়লা ব্যবহৃত হলেও এই উত্তোলন নির্দিষ্ট কয়েকটি দেশেই সীমাবদ্ধ, ঠিক আছে? তো পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত কি আমাদের যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, পোল্যান্ড, ভারত প্রভৃতি দেশে প্রায় 80% কয়লা পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আর বাকি 20% কি হচ্ছে ভাইয়া আমাদের যে দক্ষিণ তোমার গোলার্ধ আছে, তোমার কি দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে, কঙ্গো, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে কি হচ্ছে ভাইয়া উত্তোলিত হয়। ওকে, তো এইখানে যে তোমার এই পাই চার্টটা দিছে এটা কিন্তু তোমার খুব বুঝতে পারতে মানে তোমাদের কষ্ট হচ্ছে, কারণ সবই কালো, একটু এটা একটু হালকা কালারের, বাট এই মানে তুমি এই চিত্রটা দেখলে বুঝবা না, ঠিক আছে? তো মেইনলি তোমার এটা এইখানে দেখো, মানে এটা ডেন্স বোঝানোর চেষ্টা করছে হয়তো বা, এখানে 42% আছে এশিয়াতে সব থেকে বেশি, তারপরে কি হচ্ছে আমাদের উত্তর দক্ষিণ তোমার কি আমেরিকার ক্ষেত্রে সব থেকে বেশি আছে এদিকে, আর ইউরোপে, আফ্রিকায় আর অস্ট্রেলিয়ায়, ঠিক আছে? এটা দেখানোর চেষ্টা করছে পাই চার্টের মাধ্যমে। এখন দেখো কি বলছে, বিজ্ঞানীদের ধারণা মতে বর্তমানে পৃথিবীতে প্রায় 1069.6 বিলিয়ন টন কি হচ্ছে ভাইয়া কয়লা সঞ্চিত আছে। তার মধ্যে কি হচ্ছে বর্তমানে বছরে প্রায় 5717.97 টন কয়লা উত্তোলিত হয়। এখন দেখো, বিশ্বে মোট সঞ্চিত কয়লার কথা 42.8% এশিয়া মহাদেশে, 23.9% কি উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকায় 1.3%, ঠিক আছে?
1.8%, ইউরোপে 1.5%, আফ্রিকায় 14%, অস্ট্রেলিয়া অন্যান্য মহাদেশে মজুদ রয়েছে। এখন দেখো কয়লা শ্রেণী বিভাগে যদি আমরা আসি, তোমার যদি মনে হয় যে ভাইয়া এগুলো মুখস্থ করবো, ভাই দরকার নেই, সিরিয়াসলি বলতেছি দরকার নাই। তোমার যদি মানে খুবই মানে মুখস্থ করার সমস্যা থাকে, ভাই এগুলো মুখস্থ হয় না, কি করব, তুমি যেহেতু তুমি ডেসক্রিপটিভ যদি লিখতে চাও সো ডেসক্রিপটিভই লিখবা, আর এগুলো যদি পরে তোমার সময় থাকে তুমি মুখস্থ করো, ঠিক আছে। তো এখন দেখো এটা যে কয়লা যে পড়তেছি, কয়লা কিন্তু সেম না, মানে সব জায়গার কয়লায় কিন্তু সেম হয় না, ঠিক আছে। কোন কয়লাটা কত বছর কোন জায়গায় ছিল, কত বছর ধরে ছিল, তার উপর ডিপেন্ড করে তোমার কি কয়লাটার মান কতটুকু উন্নয়ন হবে, ঠিক আছে, মান কতটুকু ভালো হবে। তো কয়লার মেইনলি ভাইয়া 4টা প্রকার, ঠিক আছে। একটা হচ্ছে অ্যান্থ্রাসাইট, বিটুমিনাস, লিগনাইট আর পিট কয়লা, ঠিক আছে। তো অ্যান্থ্রাসাইটটা দেখো ভাইয়া, অ্যান্থ্রাসাইট কয়লা তোমার কি অনেকটা উজ্জ্বল বর্ণের হয়, এতে কার্বনের পরিমাণ 90 থেকে 95%, মানে সব থেকে ভালো হচ্ছে আমাদের অ্যান্থ্রাসাইট কয়লা, ঠিক আছে। এটি কঠিন ও উৎকৃষ্ট শ্রেণীর, মানে তোমার কি উৎকৃষ্ট মানে সব থেকে ভালো শ্রেণীর, ঠিক আছে। বিটুমিনাস কি, এ ধরনের কয়লার মাধ্যমে কি হচ্ছে, এ ধরনের কয়লা মধ্যম শ্রেণীর হয়, ঠিক আছে, মধ্যম শ্রেণীর, এবং কি এতে এতে কার্বনের পরিমাণ 50 থেকে 85% থাকে, মানে একটু কমে আসতেছে। এরপরে লিগনেটটা দেখো, এই কয়লার মধ্যে কি হচ্ছে ভাইয়া, এটা হচ্ছে আমাদের একবারে নিকৃষ্ট শ্রেণীর, ঠিক আছে। এর মধ্যে কত থাকে, 30 থেকে 50% কি হচ্ছে ভাইয়া আমাদের তোমার কি এর পার্সেন্টেজ কার্বনের পরিমাণ, ঠিক আছে। মানে তোমার কয়লা মানে কিন্তু কার্বন, মানে কার্বন যত বেশি থাকবে তার মানটা তত উন্নত হবে, মানে ইন্ডেক্সটা কি আমাদের কার্বনের উপস্থিতি, ঠিক আছে। তো এখানে তোমার কি আমাদের অ্যান্থ্রাসাইটে 90 থেকে 95%, এই কারণে আমাদের কি কয়লাটা সব থেকে, ঠিক আছে, মানে সব থেকে উৎকৃষ্ট শ্রেণীর, ঠিক। এরপরে দেখো এটি বাদামি রঙের কয়লা, লিগনাইট কি হচ্ছে আমাদের, লিগনাইট মনে রাখবা, লিগনাইট হচ্ছে আমাদের বাদামি রঙের কয়লা, ওকে। এখন দেখো পিট কয়লাটা কি, সব থেকে নিকৃষ্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের পিট, সবচেয়ে নিকৃষ্ট শ্রেণীর কয়লা হলো আমাদের পিট কয়লা। এতে 30 থেকে 35% আমাদের কি থাকবে ভাইয়া, কার্বন থাকে এবং প্রচুর ধোয়া হয়, ঠিক আছে। বাট তোমরা যে বলো যে অনেকে গ্রিল করো, গ্রিল করে খাও, মানে পুরায় খাও, অনেকে বলো যে কয়লা কিনে আনতে হবে, কয়লা মানে কিনে আনিয়া করবো না ভাইয়া। এই তোমরা যেগুলো আনো সেগুলো হচ্ছে তোমার কাঠের পোড়ানো, ঠিক আছে, এগুলো কিন্তু কয়লা না। কয়লা এতটাই তোমার যে মানে পাওয়ারফুল, যেটা তুমি যদি তোমার অনেকে গ্রিল করো, এটা কিন্তু তোমার একবারে গ্রিল মুরগি একবারে ছাড়খাড় করে দেবে। তো সাধারণ কয়লা দিয়ে তোমার ইয়া হয় না, আর সাধারণ কয়লাও তোমার আগুন ধরাতে অনেক সময় লাগে, ঠিক আছে। এমনি সাধারণ যে আমরা যে কয়লাগুলো কিনে আনি সেগুলো ধরাইতেও মানে একটু কষ্ট পাইতে হয়, বাট আমাদের যে এই ধরনের কয়লাগুলো তোমার বাংলাদেশে কিন্তু সব থেকে যে বেস্ট কয়লাটা পৃথিবীর, বাংলাদেশে ওইটা কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। আমাদের বড়পুকুরে যেটা আছে কয়লা খনি, সেখানে কিন্তু পাওয়া যায়। তো এখন দেখো কয়লার উপজাত দ্রব্য, মানে তোমার এখানে কয়লা থেকে আর কি কি এখানে চলে আসে, ঠিক আছে, কি কি হয় দেখো। কার্বোনাইজেশনের পদ্ধতির মাধ্যমে কয়লা অধিকাংশ উপজাত দ্রব্য আহরণ করা হয়। কোন পদ্ধতি আসতে পারে, কার্বোনাইজেশন, ঠিক আছে। কোক, আলকাত্রা গ্যাস, স্যাকারিন, তেল, অ্যামোনিয়াম সালফেট, স্যাকারিন তেল, অ্যালুমিনিয়াম সালফেট ইত্যাদি কয়লার প্রধান উপজাত সামগ্রী, ঠিক আছে। তো আচ্ছা এটা একেবারে দেখাই দিই সুন্দর মতো, ঠিক আছে। আচ্ছা ইত্যাদি কয়লার প্রধান উপজাত সামগ্রী, তবে কয়লা থেকে কি বলছে উপজাত সম্পদ আহরণ করা হয়, তার অধিকাংশই খনিজ তেল থেকে আরো কম খরচে উৎপাদন করা সম্ভব, মানে তোমার কি খনিজ তেল থেকে এটা করা যায়, ওকে। সে কারণে কি হচ্ছে পৃথিবীর অধিকাংশ দেশে কয়লা রাসায়নিক শিল্পের পরিবর্তে পেট্রো রসায়ন শিল্পের অর্থনৈতিক উপযোগিতা বেড়েই চলেছে, ওকে। তো এখানে কি বলছে পৃথিবীর কয়টি দেশের কয়লা উত্তোলন কতটুকু হয়েছে এটা তোমরা দেখে নিবা, ঠিক আছে। এখন দেখো পৃথিবীর কয়লা উত্তোলনকারী দেশসমূহ কি কি আছে, মেইনলি প্রথমে কি সব থেকে বেশি করে কে আমাদের চীন। এখন দেখো ব্ল্যাক ডায়মন্ড খ্যাত খনিজ কয়লা উত্তোলনে চীনের চীন বিশ্বের শীর্ষ স্থানীয়, ঠিক আছে। 2021 সালে কি হচ্ছে চীনে কয়লা উত্তোলনের পরিমাণ কত ছিল ভাই, 2035.13 মিলিয়ন টন, ঠিক আছে। আর চীনের কয়লা খনিগুলো কিছু হয় বেশিরভাগই উত্তর ও উত্তর পূর্বাঞ্চলের প্রদেশগুলোতে অবস্থিত, ঠিক আছে। কোন জায়গায়, উত্তর ও উত্তর পূর্বাঞ্চলে। এখন দেখো এরপরে যদি আমরা ইন্দোনেশিয়াতে আসি, ইন্দোনেশিয়া কি বলতেছে ভাইয়া, 362.09 মিলিয়ন টন কয়লা উত্তোলিত হয়। উত্তোলনের দিক থেকে বিশ্বের অবস্থান কি হচ্ছে ভাইয়া আমাদের দ্বিতীয় স্থানে রয়েছে ইন্দোনেশিয়া। প্রথমটা কি কয়লার ক্ষেত্রে, প্রথম হচ্ছে চীন, দ্বিতীয় হচ্ছে কি ইন্দোনেশিয়া, ঠিক আছে। এখন ভারতে আমরা আসি, ভারত কি আমাদের তৃতীয় স্থান হোল্ড করতেছে এখানে দক্ষিণ এশিয়ার মধ্যে।
বর্তমানে কি হচ্ছে সঞ্চিত কয়লার পরিমাণ কত 434.39 মিলিয়ন টন। এদেশে অধিকাংশ কি হচ্ছে কয়লা খনি দেশের পূর্ব অংশে অবস্থিত, ঠিক আছে। মোট উত্তোলিত কয়লা 50% পাওয়া যায় বিহার রাজ্য হতে। এখন দেখো পশ্চিমবঙ্গ, এটা পশ্চিমবঙ্গ সম্পর্কে আমরা মানে প্রায় আলোচনা হয়, এটা সম্পর্কে আমরা জানি, বাট এদিকে কি মধ্যপ্রদেশ, উড়িষ্যা, তারপরে কি হচ্ছে মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশে কয়লা খনি রয়েছে। 21 সালে ভারতে 321.94 মিলিয়ন টন কয়লা উত্তোলিত হয়। আচ্ছা, এটা মানে মনে রাখার দরকার নাই। এখন দেখো অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আসি। অস্ট্রেলিয়া কত হচ্ছে আমাদের 4র্থ স্থানে রয়েছে। আর অস্ট্রেলিয়ায় কত বার্ষিক উত্তোলন ছিল 297.08, মানে সর্বোচ্চ মুখস্থ করে তুমি মুখস্থ করতে পারো ভাই অস্ট্রেলিয়া কত ছিল 297.08, এর বেশি কিন্তু না, ঠিক আছে। আর কোন পাশে বেশি আছে এটা করলে মুখস্থ করলে ভালো হয়। দেশের অধিকাংশ কয়লা ক্ষেত্রে কি হচ্ছে ভাই দক্ষিণ পূর্ব আর উত্তর পূর্বাংশে, ঠিক আছে। আচ্ছা, এখন দেখো যুক্তরাষ্ট্রে কি হচ্ছে ভাইয়া বিশ্বের 5ম স্থানে আছে যুক্তরাষ্ট্র। এর বার্ষিক উত্তোলন কত 278.44 মিলিয়ন টন। এখানে উন্নত মানের অ্যান্থ্রাসাইট ও বিটুমিনাস কয়লা পাওয়া যায়। দেশের পূর্ব উত্তরাঞ্চলের প্রদেশগুলোতে মধ্যে কি হচ্ছে ক্যালিফোর্নিয়া, ফিলাডেলফিয়া, ওকলাহোমা আর আইডিয়া প্রভৃতি অঞ্চলে কয়লা খনিগুলো অবস্থিত। মুখস্থ দরকার নেই ভাই বেশি। এখন দেখো রাশিয়ার ক্ষেত্রে আসি। রাশিয়া কিন্তু অনেক বড় একটা দেশ, ঠিক আছে। একই হচ্ছে এর 6ষ্ঠ স্থানে আছে। রাশিয়ার তোমার যদি অনেক বড় দেশও হয় তাদের ম্যান পাওয়ার কিন্তু খুব কম। বাংলাদেশের কিন্তু ছোট একটা কান্ট্রি 1,47,570 বর্গ কিলোমিটার, বাট আমাদের ম্যান পাওয়ার কিন্তু অনেক বেশি, বাট আমরা কি ইউজ করতে পারি না, ইউজ করতে আমরা সক্ষম না, ঠিক আছে। তো এটা আমাদের একটা ব্যর্থতা। মানে যে দেশের তোমার কি এই ম্যান পাওয়ারটা সব থেকে বেশি তোমার ইফেক্টিভ, সেই দেশ কিন্তু তত বেশি গ্রো করবে, এবং তরুণ প্রজন্ম যেখানে সব থেকে বেশি থাকে সেখানে কি গ্রো বেশি হয়। কিন্তু আমরা কিন্তু পারতেছি না। এখন দেখো রাশিয়া অনেক একটা বড় দেশ, মোটামুটি কয়লা আছে, এ হচ্ছে তোমার কি কয়লা উত্তোলনে 6ষ্ঠ, এবং কি করছে এরা 218.45 মিলিয়ন টন কয়লা 2021 সালে উত্তোলিত করছে, ঠিক আছে। সাইবেরিয়ায় তোমার কি সাইবেরিয়াও বেশিরভাগ পিট ও লিগনাইট কয়লা, মানে অতটা ভালো না, ঠিক আছে। অ্যান্থ্রাসাইট সব থেকে ভালো, আর পিট আর লিগনাইট এরা করতেছে, ঠিক আছে। ইউরোপীয় অংশ থেকে সংগ্রহ করা হয়। এখন দেখো দক্ষিণ আফ্রিকা কি করতেছে আমাদের ভাইয়া। দক্ষিণ আফ্রিকা হচ্ছে আমাদের কি আফ্রিকার মধ্যে শীর্ষ এবং পৃথিবীর 7ম। মানে দক্ষিণ আফ্রিকা আফ্রিকার মধ্যে শীর্ষ আর হচ্ছে কি আমাদের পৃথিবীর মধ্যে 7ম, ঠিক আছে। 21 সালে কি করছে আমাদের 332.65 মিলিয়ন টন করছে উত্তোলন, ঠিক আছে। মোটামুটি কি বলছে উন্নত মানের কয়লা পাওয়া যায়। সরি, নিজেদের চাহিদা মেটানোর পর আশেপাশের দেশগুলোতে কি সামান্য কয়লা রপ্তানি করে। এখন দেখো কাজাখস্তানে কি হচ্ছে ভাই, কাজাখস্তান কয়লা সম্পদে সমৃদ্ধ দেশ। তারপরে কি বলছে বর্তমানে কয়লা উত্তোলনের দেশটি কি হচ্ছে বিশ্বে 8ম স্থান আছে। এতটুকু ইনাফ। আর যদি মুখস্থ করতে পারো 49.95 মিলিয়ন টন, ঠিক আছে। পোল্যান্ডে যদি আমরা তাকাই, পোল্যান্ড হচ্ছে কি উল্লেখযোগ্য কয়লা উৎপাদনকারী দেশ বলছে। পোল্যান্ডের কি হচ্ছে ভাইয়া অধিকাংশ কয়লা খনি কি আমাদের এই সাইলেশিয়া মালভূমি অঞ্চলে অবস্থিত, ঠিক আছে। আর এত দরকার নাই, আর ভিতরগুলো দরকার নাই, আর কি এটাই শুধু বলতে পারো যে 42.07 মিলিয়ন টন, আর হচ্ছে কি 9ম স্থান, ঠিক আছে। আর যদি কলম্বিয়া আমরা দেখি ভাই, কলম্বিয়া সম্পদে বিশ্বের 10ম অবস্থানে থাকা কলম্বিয়া 2021 সালে কি কয়লা উত্তোলনের পরিমাণ ছিল 40.87 মিলিয়ন টন, ঠিক আছে। মেনলি কি আমাদের কলম্বিয়া 10ম স্থানে আছে, এটা জানলে ইনাফ। তো মেনলি আমাদের এই তোমার এই ম্যাপের মাধ্যমে কি দেখাইছে, এই ম্যাপের মাধ্যমে দেখাইছে যে কয়লা উত্তোলনকারী যে অঞ্চলগুলো আছে সেইগুলো তোমার কি এখানে ফুটায় তুলছে, ঠিক আছে। তোমার যদি এই টাইপের কোশ্চেনগুলো আছে কোন কোন জায়গায় তোমার কি কয়লা আছে সেগুলো কিন্তু দেখাই দিবা, ঠিক আছে। ওকে, তো এছাড়াও কি বলছে তোমার ইউক্রেন, কানাডা, কলম্বিয়া, তুরস্ক, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, পেরু, তোমার কি বিভিন্ন দেশে কম বেশি কয়লা উত্তোলন করা যায়। তো এই কয়লা তো অবশ্যই তোমার একটা কি বাণিজ্যিক লাভ আছে, ঠিক আছে। সো আন্তর্জাতিক যে বাণিজ্যটা সেটা এখানে তোমার করছে। কয়লা বিশ্বব্যাপী খুব গুরুত্বপূর্ণ শক্তি সম্পদ, প্রতিটি দেশের জন্য প্রয়োজনীয়, কিন্তু প্রতিটি দেশে কি হচ্ছে তাদের চাহিদা অনুযায়ী কয়লা উত্তোলন করতে পারে না, ঠিক আছে। তো তুমি কয়লা থাকলেও তুমি কয়লা কেন উত্তোলন করতে পারবা না, ঠিক আছে। এখানে অনেকগুলো মানে ফ্যাক্টর কাজ করে। সো তুমি ধরো তুমি যেই এলাকাতে আসো সেই এলাকায় তোমার যদি একটা কয়লা খনি পাওয়া যায়, কিন্তু এখানে বসতি অনেক ইন্টেন্সিভ বসতি, ঠিক আছে। তো সেখান থেকে কিন্তু কয়লা উত্তোলন করাটা অনেকটা টাফ হবে, ঠিক আছে। ধরো তোমাকে যদি কেউ সরকার এসে বলে যে আপনারা এখান থেকে সরে যান, তারপরে আমি এখান থেকে কয়লা উত্তোলন করব, তাহলে কিন্তু অনেকে তোমার কি আন্দোলন শুরু করে দেবে, না ভাই আমরা এখান থেকে আমাদের বাপ দাদার ভিটা, আমি এখান থেকে যাবো না। সো এই ধরনের একটা ফ্যাক্ট কাজ করে। আর হচ্ছে কি তোমার দৈনিক তোমার এই যে যন্ত্রপাতি যেগুলো আছে
এই যন্ত্রপাতির কি তোমার অভাব আছে, ঠিক আছে, তোমার প্রপার যন্ত্রপাতি নাই, ম্যান পাওয়ার নাই, প্লাস বাইরের দেশ থেকে লোক নিয়ে আসতে হচ্ছে কোনো কোম্পানিকে, এবং সেই কোম্পানি তোমার কি বেশি লভ্যাংশটা নিয়ে যাচ্ছে। সো তোমার তো এখানে তেমন লাভ হচ্ছে না। অ্যান্ড সব থেকে বিভিন্ন দেশ কি করে যে এই যে তোমার যে রিসোর্সটা আছে সেটা ওরা রাখে দেওয়ার চেষ্টা করে, মানে ভবিষ্যতে যখন সব ধরনের ন্যাচারাল রিসোর্স আমাদের একবার কমে যাবে, পেট্রোল থেকে শুরু করে সব কিছু, তখন এরা হয়তো এটা বের করবে। এখানে কয়টা এই ধরনের ফ্যাক্টরগুলো কাজ করে, ঠিক আছে। তো এবার আছি, তাই কয়লার আন্তর্জাতিক বাণিজ্যের প্রয়োজন পড়ে, মানে তোমার কি সব দেশ তো উত্তোলন করতেছে না, তার মানে কি তো লাগতেছে স্টিল, তো অন্য দেশ থেকেও সে নিয়ে আসতেছে, ঠিক আছে। যেসব দেশ নিজ দেশের চাহিদা মিটিয়ে অন্য দেশে রপ্তানি করে সেগুলো হলো কি হচ্ছে ভাই আমাদের যুক্তরাষ্ট্র, দক্ষিণ আমেরিকা, তোমার কি দক্ষিণ আফ্রিকা, পোল্যান্ড, কানাডা, কলম্বিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ। অন্যদিকে জাপান, ফ্রান্স, ইতালি, পাকিস্তান, সুইডেন, বাংলাদেশ প্রভৃতি দেশ কয়লা আমদানি করে, ঠিক আছে। এখন তোমাদের ভাইয়া কোশ্চিন আসতে পারে, বাংলাদেশ আবার কয়লা আমদানি করতেছে, কাহিনী কি? হয়তো তোমার কি প্রয়োজনের তুলনায় উত্তোলন করতে পারতেছে না, কিন্তু এটা তো আমার একটা মানে এখানে কোশ্চিন থাকে যায়, কারণ রিসেন্টলি একটা নিউজে দেখা যাচ্ছে যে বড় পুকুরে তোমার কি কয়লা মানে বাইরে ওরা উত্তোলন করে পড়ে আছে এবং সেগুলো বিক্রি করতে পারতেছে না, এই কারণে তোমার কি হচ্ছে কয়লা উত্তোলন বন্ধ হয়ে যাওয়ার উপক্রম। তাহলে এটাও কিন্তু একটা এখানে তোমার কি গ্রহণযোগ্যতা হচ্ছে না, ঠিক আছে। সো আমরা কারণগুলো পরে দেখব। এখন দেখো কয়লার ব্যবহার ও অর্থনৈতিক গুরুত্বটা আমরা দেখি, এটা খুব সোজা বিষয়, তোমরা পারবা। একটা হচ্ছে কি জ্বালানি হিসেবে, কি প্রাচীনকাল থেকে জ্বালানি হিসেবে ব্যবহার করতেছি আমরা। শিল্প পরিচালনার ক্ষেত্রে কি করতেছি ভাইয়া, কয়লা শক্তি সম্পদ হিসেবে এবং কোনো শিল্পে কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়, ঠিক আছে। আর হচ্ছে কি শক্তি সম্পদ আমাদের কি বাষ্পীয় শক্তি উৎপাদনে কয়লা পর্যাপ্ত পরিমাণে ব্যবহৃত হয়ে থাকে। তাপবিদ্যুৎ উৎপাদনে কি হচ্ছে ভাইয়া আমাদের কয়লা জ্বালানি হিসেবে এবং কি উৎপাদিত বিদ্যুৎ নানা ধরনের শিল্পের উপাদানে কি হচ্ছে শক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে। মানে তোমার আমি শুধু বড় পুকুরের উদাহরণটাই দিচ্ছি, দিয়ে বোঝানোর চেষ্টা করছি। বড় পুকুরের পাশে কিন্তু একটা তোমার কি বিদ্যুতের তোমার কি পাওয়ার প্ল্যান্ট আছে, ঠিক আছে। তো ওই সাথে সাথে তোমার কি যে কয়লাগুলো নেওয়া হয় উত্তোলন করা হয়, সাথে সাথে তোমার কি ওই পাওয়ার প্ল্যান্টে চলে যায় কয়লাগুলো, সেখান থেকে তোমার কি বিদ্যুৎ শক্তি উৎপন্ন করা হয় এবং সেটা কি পাশের এলাকায় যতগুলো আছে ওখানে জাতীয় গ্রিডেও তোমার কি অ্যাড করা হয় সেই বিদ্যুৎটা, ঠিক আছে। তো এটা এখানে বলছে শক্তি উৎপাদনের ক্ষেত্রে এটা ইউজ করা হচ্ছে। আর বিভিন্ন শিল্প দেখো, লোহা ও ইস্পাত শিল্প সহ অন্যান্য শিল্পে কয়লার ব্যবহার হয়, ঠিক আছে। ধরো তোমার কি লোহা এবং ইস্পাত যেটা বলা হচ্ছে, এবং কি মেইনলি আমাদের কি লোহার ইস্পাতের ক্ষেত্রে কি করতে হয়, লোহার ইস্পাতের ক্ষেত্রে আমাদের মেইনলি এদেরকে গলায় তোমার কি বিভিন্ন শেপ দেওয়া হয়, ঠিক আছে। সো এই ক্ষেত্রে তোমার একটা আগুন জ্বালানোর প্রয়োজন পড়ে না, মানে তোমার কি প্রচণ্ড তাপ প্রয়োজন। সো এই ক্ষেত্রে এটাই তোমার কি ব্যবহার করা হয়, ঠিক আছে। উপজাত দ্রব্য কি হচ্ছে ভাইয়া, অপরিহার্য উপজাত দ্রব্যাদি পাওয়া যায়, যেমন হচ্ছে কি ভাইয়া আলকাত্রা, পিচ, অ্যামোনিয়া, ন্যাপথলিন, স্যাকারিন, বার্নিশ, কৃত্রিম রং ইত্যাদি, ঠিক আছে। তো এখন দেখো বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদ, এখন বাংলাদেশে তোমার কি কি খনিজ আছে, শক্তি আছে, এগুলো নিয়ে আমরা এখন ডিটেলসে আলোচনা করব। দেখো এখানে কি বলছে খুব একটা সমৃদ্ধ নয়, আসলে খুব একটা সমৃদ্ধ নয়, কারণ তোমার কি বাংলাদেশে যেগুলো আছে এগুলো খুব দ্রুতই শেষ হয়ে যাবে, ঠিক আছে। সো এতটা ইয়ার মানে কারণ নাই যে আমাদের অনেক ন্যাচারাল রিসোর্স আছে, ঠিক আছে, বাট আছে, কিন্তু এগুলো আমরা খুবই ইন্টেন্সিভভাবে বর্তমানে ইউজ করতেছি, এগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে। তবুও বাংলাদেশে কিছু কিছু অঞ্চলে কি হচ্ছে তোমার কি বিভিন্ন রকমের খনিজ সম্পদ পাওয়া যায়। বাংলাদেশের খনিজ ও শক্তি সম্পদের মধ্যে খনিজ তেল আছে, কি আমরা জানি তেল আছে, সব থেকে বেশি আমরা গ্যাস আর তোমার কি কয়লার কথাটা জানি। তবে মনে রাখবা খনিজ তেলও আছে, কঠিন শিলাও আছে, পানি বিদ্যুৎ আছে, তাপ বিদ্যুৎ আছে ও আণবিক শক্তি সম্পদ গুরুত্বপূর্ণ, ঠিক আছে। দেশের এই খনিজ ও শক্তি সম্পদ সমূহের মধ্যে কি হচ্ছে অনুসন্ধান, উৎপাদন এবং বিতরণের মধ্যে কি সমন্বয় সাধন করলে দেশের অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা সম্ভব। কিন্তু আমাদের কি আমাদের যেই সরকারি থাকুক সেটা কিন্তু পারতেছে না, ঠিক আছে। মেইনলি তোমার এখানে অঞ্চলগুলো দেখাইছে, এই চিত্রের মাধ্যমে খুব ভালোভাবে তোমরা বুঝতে পারতেছো না। এই ক্ষেত্রে তোমার সিলেটের অঞ্চলটাতে, মৌলভীবাজার অঞ্চলটাতে, আর এই পাশে দিনাজপুরের অঞ্চলটাতে, ঠিক আছে। তারপরে কি এই আমাদের ময়মনসিংহ বিভাগের এই পাশে বগুড়ার এই পাশে, ঠিক আছে। আর হচ্ছে এই পাশে আমাদের বলতে পারো যে কুমিল্লার এদিকে আরও বেশ কিছু জায়গায় আছে। শুধু এটা না, আরও কিন্তু ম্যাপে যদি তুমি ইয়া করতে চাও, এই অঞ্চলগুলোতে অনেক ইয়ে আছে, ঠিক আছে, অনেক রিসোর্স আছে, কিন্তু এখানে এই চিত্রের মাধ্যমে খুব ভালোভাবে দেখা যাচ্ছে না, সো এটা স্কিপ করতেছি আমরা। এখন দেখো বাংলাদেশের খনিজ সম্পদের মেনলি কি আমাদের চুনাপাথর যেটা আছে, চুনাপাথর সম্পর্কে আমরা দেখি। চুনাপাথর কি ভাইয়া অধাতব খনিজ সমূহ, ঠিক আছে। চুনাপাথর কি একটা মানে অধাতু, ঠিক আছে, সেই কারণে কি বলছে এটাকে অধাতব খনিজ সমূহ বলতেছে। 1960-এর দশকে কি হচ্ছে ভাইয়া প্রথম ভাগে কি হচ্ছে দেশের উত্তর পূর্ব ভাগে, মেনলি আমাদের উত্তর যে পূর্ব ভাগ আছে উত্তর পূর্ব ভাগে
অবস্থিত টাকেরঘাট এলাকায় ইওসিন যুগীয় চুনাপাথরের একটি ক্ষুদ্র মজুদ থেকে চুনাপাথর আহরণ করে তা একটি সিমেন্ট ফ্যাক্টরিতে সরবরাহ করা হয়। ঠিক আছে, তো আমাদের কি জানলাম, এই চুনাপাথরটা মেনলি তোমার কি সিমেন্টের ক্ষেত্রে কাজে লাগে। ঠিক আছে, প্রকৃতপক্ষে এটি ছিল দেশের প্রথম খনি থেকে খনিজ সম্পদ আহরণ করা, 1960 সালের ঘটনা এটা। একই সময় জিওলজিক্যাল সার্ভে অফ পাকিস্তান, ঠিক আছে, জয়পুরহাট জেলায় ভূপৃষ্ঠের 515 থেকে 541 মিটার কি হচ্ছে ভাইয়া গভীরতায় 100 মিলিয়ন টন মজুদ বিশিষ্ট চুনাপাথরের অন্য আরেকটি খনি আবিষ্কার করে। প্রতিষ্ঠানটি কি হচ্ছে ভাই তুলনামূলকভাবে অল্প গভীরতায় চুনাপাথরের মজুদ অনুসন্ধানের লক্ষ্যে তার প্রচেষ্টা অব্যাহত রেখে জিএসপি এর উত্তরসূরি প্রতিষ্ঠান জিএসবি 1990 দশকে মধ্যভাগে নওগাঁ জেলার জাহানপুর ও পরাননগর এলাকায় যথাক্রমে ভূপৃষ্ঠের 493 থেকে 508 মিটার ও 431 থেকে 548 মিটার গভীরতা চুনাপাথর আবিষ্কার করে। এখন ভাইয়া বলো যে এই গভীরতা, এগুলা গভীরতা মনে রাখবো ভাই দরকার নাই, তুমি যদি মনে রাখতে পারো যে এই স্থানে তোমার কি আমাদের এই কোন জায়গায় আমাদের উত্তর পূর্বকে টাকেরঘাট এলাকায় এটা হয়েছিল ইউসিন যুগে চুনাপাথর তোমার কি ইউজ করা হয়েছিল, এখান থেকে প্রথম তোলা হয়েছিল, এটা যদি তোমার মনে থাকে তাহলে ইনাফ। এরপরে হচ্ছে কি তোমাদের এরপরে যেটা আছে তোমার কি জয়পুরহাটে যেটা আছে সেটা তুমি মনে রাখো যে জয়পুরহাটে করা হয়েছিল, এটা মনে রাখলে ইনাফ। ঠিক আছে, এরপরে দেখো এই পুরো তো দরকার নেই ভাই। আর এছাড়া বাংলাদেশে একমাত্র দ্বীপ সেন্ট মার্টিনে প্রায় 18 লক্ষ মেট্রিক টন চুনাপাথর সঞ্চিত আছে। সো এটা একটু এটা একটু জিওপলিটিক্যাল দিক থেকে ইম্পর্টেন্ট আছে যে সেন্ট মার্টিনে প্রায় 18 লক্ষ মেট্রিক টন কি হচ্ছে ভাইয়া চুনাপাথর সঞ্চিত আছে। ঠিক আছে, সিমেন্ট, গ্লাস ও কাগজ শিল্পে, ইস্পাত শিল্পে, গৃহ নির্মাণে, সাবান, ব্লিচিং পাউডার ও কাঁচ তৈরিতে চুনাপাথর ব্যবহার হয়। ঠিক আছে, তো চীনামাটি ভাইয়া দেখো, চুনাপাথর চীনামাটি চীনামাটির ক্ষেত্রে কি হচ্ছে ভাইয়া আমাদের ভূপৃষ্ঠ বা ভূপৃষ্ঠের সামান্য নিচে নেত্রকোনা জেলার কি হচ্ছে ভাইয়া বিজয়পুর 25,07,000 টন, শেরপুরে আছে, তারপর কি চট্টগ্রাম জেলার হাইডগাঁও, কাঞ্চনপুর, এলাহাবাদ ও ভূপৃষ্ঠের অভ্যন্তরে দিনাজপুর জেলার মধ্যপাড়ায় ঠিক আছে চীনামাটির মজুদ আবিষ্কৃত হয়েছে। কোন কোন জায়গায় এটা মনে রাখলে ইনাফ। ঠিক আছে, তো চীনামাটি বলতে মূলত কি হচ্ছে ভাইয়া কোয়েলিন কাদা মণিক দিয়ে গঠিত সিরামিক শিল্পে ব্যবহার্য উন্নত মানের কাদাকে বোঝানো হয়ে থাকে। বর্তমানে বাংলাদেশের খনি থেকে চীনামাটি উত্তোলিত হচ্ছে। ঠিক আছে, উত্তোলিত চীনামাটি হতে বাসনপত্র তৈরি হয়, তারপর কি বিদ্যুতিক কি হচ্ছে ইনসুলেটর ও স্যানিটারি সরঞ্জাম তৈরি হয়, কাগজ, কৃত্রিম বস্ত্র ও বিভিন্ন প্রকার রাসায়নিক শিল্পে তোমার কি চীনামাটি ব্যবহার করা হয়। ঠিক আছে, এখন যদি আমরা কঠিন শিলাতে আসি ভাইয়া, কঠিন শিলা কি হচ্ছে ভাইয়া এর মোট মজুদ কত আছে 174 মিলিয়ন টন, যার মধ্যে 73 মিলিয়ন টন উত্তোলনযোগ্য। ঠিক আছে, আর খনিজ সম্পদের কি হচ্ছে ভাইয়া বলতেছে উন্নয়ন ব্যুরো কর্তৃক দিনাজপুর জেলার কি হচ্ছে পার্বতীপুর এবং নবাবগঞ্জ উপজেলায় 5,400 হেক্টর এলাকা হতে কঠিন শিলা উত্তোলনের জন্য 1994 সালে খনি ইজারা প্রদান করা হয়। ঠিক আছে, তো মেনলি আমাদের কি এই কঠিন শিলাটা আমাদের দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলা আর নবাবগঞ্জ উপজেলায় পাওয়া যায়। ঠিক আছে, আর গত 2007 থেকে ডিসেম্বর থেকে 2021 পর্যন্ত বাণিজ্যিক ভিত্তিতে মোট উত্তোলিত শিল্পের পরিমাণ হচ্ছে 7.53 মিলিয়ন মেট্রিক টন। ঠিক আছে, এবং বিক্রয় কত হচ্ছে কত 7.36 মিলিয়ন মেট্রিক টন। ওকে, আর এটা ইম্পর্টেন্ট আছে যে তোমার কি ফিজিবিলিটি স্টাডির ফলাফল অনুযায়ী প্রস্তাবিত 2.25 বর্গ কিলোমিটার নতুন খনি উন্নয়ন ও এলাকার 40 বছরে মোট 113.70 মিলিয়ন মেট্রিক টন কি হচ্ছে ভাইয়া গ্রানাইট পাথর উত্তোলন করা সম্ভব হবে। রেলপথে, সেতুপথ ও রাস্তাঘাট নির্মাণে গ্রানাইট পাথর ব্যবহার করা হয়। ঠিক আছে, ওকে, তো সাধারণ পাথর যেটা আমরা বলি এটা হচ্ছে তোমার সিলেটে আছে, অনেকে তোমরা সিলেটে ঘুরতে যাও, সাদা পাথরে যাও, ভোলাগঞ্জ সাদা পাথর, এখানে কিন্তু অনেক পাথর থাকে। ঠিক আছে, অনেক পাথর আছে। তারপর তোমার সুনামগঞ্জ, তারপর হচ্ছে পঞ্চগড়ে আর লালমনিরহাট। তোমার পঞ্চগড়ে কিন্তু একটা আছে, তোমার রক্স মিউজিয়াম আছে, মানে কি কি টাইপের রক্স হইতে পারে সেটার একটা মিউজিয়াম আছে। ঠিক আছে, তারপর হচ্ছে লালমনিরহাট ও পার্বত্য তোমার কি বান্দরবন জেলায় গ্যাজেটভুক্ত খাস খতিয়ানভুক্ত সাধারণ পাথর বালু মিশ্রিত পাথর সমৃদ্ধ এলাকায় তোমার কি সংখ্যা হচ্ছে কয়টা আমাদের 60টা। ঠিক আছে, মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কর্তৃপক্ষ কর্তৃক কি পাথর উত্তোলনের সমস্যা ও চ্যালেঞ্জ শীর্ষক কমিটি গঠনের পরিপ্রেক্ষিতে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্দেশনা অনুযায়ী বর্তমানে সারা দেশের বালু মিশ্রিত ইজার প্রদান কার্যক্রম কি আছে বন্ধ আছে। ঠিক আছে, এই তথ্যের জন্য এমনি তা মনে রাখতে পারো। আর হচ্ছে সাদামাটি কি ভাইয়া, সাদামাটি কোন জায়গায় নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর উপজেলায় সাদামাটি
অথবা চীনামাটি পাওয়া যায়। দেশের সিরামিক শিল্পের কাঁচামাল হিসেবে সাদামাটি বা চীনামাটি ব্যবহার করা হয়, ঠিক আছে। এরপর দেখো সিলিকা বালুতে আমরা আসি। যদি সিলিকা বালুতে আসি, মোটামুটি মানে খুব যে বেশি ইম্পর্টেন্ট সেটাও না। তারপর কি হবিগঞ্জ, মৌলভীবাজার, কুমিল্লা, সিলেট জেলায় কি সিলিকা বালু পাওয়া যায়। আর হবিগঞ্জ, মৌলভীবাজার ও সিলেট জেলায় কি গেজেটভুক্ত মোট 78টি সিলিকা বালু কোয়ারি রয়েছে। বর্তমানে কি হবিগঞ্জ জেলায় গেজেটভুক্ত খাস জমি খতিয়ানভুক্ত ভূমিতে 23টি সিলিকা বালু তোমার কি কোয়ারির মধ্যে 6টি কোয়ারি 1428 থেকে 29 বাংলা সন মেয়াদে ইজারা প্রদান করা হয়েছে। ভাই দরকার নেই অত, মানে তো মাথা খাওয়ার দরকার নেই। খনিজ বালুর মধ্যে আসি। খনিজ বালু কোথায় আছে? ভোলা, পটুয়াখালী, কক্সবাজার জেলার টেকনাফ, মহেশখালী উপজেলা, অর্থাৎ তোমার কি সমুদ্র উপকূলীয় এলাকায় এটা আছে, ঠিক আছে। এটা মনে রাখলে ইনাফ। আর এখানে খনিজ বালুর মধ্যে কোনটা বেশি প্রধান? জিরকন, মোনাজাইট, রুটাইল, গার্নেট, আর কি হচ্ছে ইলমেটাইট এবং হচ্ছে কি ম্যাগনেটাইট প্রধান, ঠিক আছে। ওকে, তো এখন নুড়ি পাথর দিকে একটু হালকা করে। নুড়ি পাথর কি হচ্ছে? দেশের উত্তরাঞ্চলীয় সীমান্ত এলাকায় হিমালয়ের পাদদেশে বরাবর কি হচ্ছে নুড়ি পাথর আমাদের পাচ্ছি আমরা। বর্ষাকালে উজান এলাকা থেকে কি হচ্ছে এসব নুড়ি পাথর পৃথিবী দ্বারা বাহিত হয়ে আসে এবং নুড়ি পাথর মজুদের মোট পরিমাণ প্রায় 1 কোটি কিউবিক মিটার, ঠিক আছে। এই মজুদ তোমার কি উন্নয়ন কার্যক্রমে ব্যবহার করা হয়। এখন আমরা কাঁচবালিতে আসি। বাংলাদেশে কাঁচবালি তোমার কি উল্লেখযোগ্য মজুদ আছে ভূপৃষ্ঠের উপরে বা ভূপৃষ্ঠের সামান্য নিচে বালিজুড়ি কি হচ্ছে তারপর কি শাহজিবাজার, তারপর হচ্ছে 14 গ্রাম, আর হচ্ছে ভূপৃষ্ঠের অভ্যন্তরে মধ্যপাড়ায় বড়পুকুরিয়ায় কাঁচবালির কি হচ্ছে ভাইয়া মজুদ আবিষ্কার হয়েছে, ঠিক আছে। আর এটা দরকার নেই এরপরে। আর বাংলাদেশের উপকূলীয় বলয় ও উপকূলীয় দ্বীপসমূহে সৈকত বালির মজুদ চিহ্ন করা হয়েছে। আর কি হচ্ছে এই সৈকত বালিতে বিভিন্ন ধরনের কি ভারী মণিকের মজুদ রয়েছে, যেমন কি আচ্ছা এটা দরকার নেই ভাই, অত মুখস্থ করো না। গন্ধকে আসি আমরা। এটি সাধারণত রাসায়নিক শিল্পে ব্যবহার করা হয়। আতশবাজি, দিয়াশলাই, তোমার কি পরিশোধন, পেট্রোলিয়াম, অ্যাসিড, বারুদ প্রভৃতি তৈরিতে গন্ধক ব্যবহার করা হয়, ঠিক আছে। বাংলাদেশের কক্সবাজার জেলায় গন্ধক পাওয়া যায়। গন্ধকটা মনে রাখা যাবে এমনিতেই, ঠিক আছে। তো এখন দেখো খনিজ তেলটা আমরা দেখি। আমরা কিন্তু অনেকে জানতাম না যে বাংলাদেশে তোমার কি তেল উত্তোলন করা হয়, ঠিক আছে। তো এটা একটু দেখি। বিশেষজ্ঞের মধ্যে কি বলতে হবে? বাংলাদেশের উপকূলবর্তী অঞ্চলে খনিজ তেল আছে। বিশেষ করে যেসব অঞ্চলে প্রাকৃতিক গ্যাসের খনি বা ক্ষেত্র রয়েছে সেসব অঞ্চলে খনিজ তেল পাওয়া যায় বা থাকার সম্ভাবনা খুবই বাস্তব। 1986 সালে কি হচ্ছে ভাইয়া? সিলেটের হরিপুরে প্রাকৃতিক গ্যাসের 7ম কূপে তেল পাওয়া গেছে। এটা কিন্তু অনেকটা ইম্পর্টেন্ট। 1986 সালে আমরা কি সিলেটে জানি, সিলেটে যে অনেক তোমার কি আমাদের গ্যাস পাওয়া যায়, সেই গ্যাস কূপে কি হচ্ছে ভাইয়া তেলেরও সন্ধান পাওয়া গেছে। এই কূপ থেকে দৈনিক প্রায় 600 ব্যারেল অপরিশোধিত তেল উত্তোলিত হচ্ছে। অপরিশোধিত তেল চট্টগ্রামের তেল শোধনাগারে পরিশোধন করা হয়। এটা কোন জায়গায়? চট্টগ্রামে, ঠিক আছে। পরিশোধিত তেল থেকে কি হচ্ছে ভাই আমাদের পেট্রোল পাই, কেরোসিন পাই, বিটুমিন, অন্যান্য দ্রব্য পাওয়া যায়, ঠিক আছে। আর মৌলভীবাজারে কি হচ্ছে ভাইয়া? মৌলভীবাজার জেলার বরমচালে কি হচ্ছে বাংলাদেশের দ্বিতীয় তেল ক্ষেত্রটি অবস্থিত। এই তেল ক্ষেত্রতে কি হচ্ছে ভাই দৈনিক প্রায় 1200 ব্যারেল তেল কি হচ্ছে ভাই উত্তোলিত হচ্ছে। এছাড়া কি আমাদের বরিশালের হিজলা আছে, মুলাদি আছে, নোয়াখালী জেলার বেগমগঞ্জ, নাটোর জেলার কি নিমগা, চট্টগ্রামের কি হচ্ছে সীতাকুণ্ড এবং বগুড়ায় তেল প্রাপ্তির সম্ভাবনা তোমার কি নিশ্চিত বলে জানা গেছে। এখন প্রাকৃতিক গ্যাস যদি আমরা বলি, প্রাকৃতিক গ্যাসের ক্ষেত্রে ভাই দেখো এটা আমাদের সবথেকে গুরুত্বপূর্ণ সম্পদ, এটা আমরা জানি। দেশের মোট বাণিজ্যিক তোমার কি জ্বালানি ব্যবহারের প্রায় 54 থেকে 59% প্রাকৃতিক গ্যাস পূরণ করে থাকে। নট বাণিজ্যিক ভাইয়া, আমরা কিন্তু তোমার কি ঢাকা অঞ্চলে তোমার ঘরবাড়িতে কিন্তু তোমার গ্যাস ইউজ করা হয়, ঠিক আছে, আমরা গ্যাস ইউজ করি। আর বাণিজ্যিক ক্ষেত্রে তো হয়, মানে অনেক জায়গায় তোমার কি গ্যাস দেওয়া হয়, ঠিক আছে। এভাবে যদি আমরা গ্যাস ইয়ে করি তোমার খুব দ্রুতই কিন্তু আমাদের দেশে গ্যাস তোমার কি শেষ হয়ে যাবে, ঠিক আছে। তো আমাদের কি মোট বাণিজ্যিক জ্বালানির কত 54 থেকে 59% প্রাকৃতিক গ্যাস পূরণ করতেছে। এই যাবৎ আবিষ্কৃত গ্যাস ক্ষেত্রের সংখ্যা 29টা, ঠিক আছে। এটা একটু মনে রাখবা, এটা হচ্ছে তোমার 24 সমীক্ষা 2024, এটা কিন্তু লেটেস্ট আপডেট, ঠিক আছে। মোট ক্ষেত্র কয়টা? 29টা। এটা কিন্তু তোমার যে কোনো ক্ষেত্রে কাজে লাগবে, ঠিক আছে। তোমার মেনলি তোমরা যদি জব প্রিপারেশনের ক্ষেত্রে যাও সামনের দিকে, সো এখানেও কিন্তু এটা তোমার বেশিরভাগ আসে যে বাংলাদেশে বর্তমানে গ্যাস ক্ষেত্র কয়টি। সো আমাদের লেটেস্ট কি হচ্ছে 24 সাল অনুযায়ী আমাদের বাংলাদেশ অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী কি বলতেছে আমাদের গ্যাস ক্ষেত্র হচ্ছে 29টা, ঠিক আছে।
তো এখন দেখো সম্প্রতি কি হচ্ছে, পেট্রোবাংলা কর্তৃক সর্বশেষ প্রাক্কলন অনুযায়ী মোট গ্যাস মজুদের পরিমাণ কত হচ্ছে 40.53 ট্রিলিয়ন ঘনফুট এবং উত্তোলনযোগ্য কত হচ্ছে ও সম্ভাব্য মজুদের পরিমাণ 28.89 ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে কি হচ্ছে ভাইয়া, ডিসেম্বর 2023 পর্যন্ত কর্মপুঞ্জিত গ্যাস উৎপাদন পরিমাণ 20.72 ট্রিলিয়ন ঘনফুট। ফলে তোমার কি হচ্ছে, আমাদের জানুয়ারি 24 পর্যন্ত উত্তোলনযোগ্য নিট মজুদের পরিমাণ 8.17 ট্রিলিয়ন ঘনফুট। ঠিক আছে, তো একটা ছক দেখাইছে এখানে, ছকে কি বলছে, বাংলাদেশের গ্যাস ক্ষেত্র এখানে দেখাইছে, একটা হচ্ছে উত্তোলনরত, উত্তোলনে এখনো যায় নাই, স্থগিত করে দিছে কোনো কারণে, আর নতুন আবিষ্কৃত। ঠিক আছে, তো উত্তোলনরত বর্তমানে আছে আমাদের কি তিতাস গ্যাস ক্ষেত্র, হবিগঞ্জ, বাখরাবাদ, নরসিংদী, মেঘনা, সিলেট, কৈলাসটিলা, রশিদপুর, বিয়ানীবাজার, সালদান্দি, ফেনসুগঞ্জ, শাহবাজপুর, সেমুতাং, সুন্দরপুর, শ্রীকাইল, বেগমগঞ্জ, জালালাবাদ, মৌলভীবাজার, বিবিয়ানা, বাঙ্গুরা। ঠিক আছে, তো সবগুলো মনে রাখতে হবে না ভাই, সব থেকে কিন্তু কয়েকটা মানে মোটামুটি সব জায়গায় আসে, ধরো তিতাস, হবিগঞ্জ, নরসিংদী, তারপর হচ্ছে কি মেঘনা, সিলেট, কৈলাসটিলা, তারপর হচ্ছে কি ফেনসুগঞ্জ, এটা সব থেকে তোমার কি বেশিরভাগই আসে, জালালাবাদ, মৌলভীবাজার, বিবিয়ানা, ঠিক আছে, বাঙ্গুরা। তো উত্তরণে যায় নাকি কুতুবদিয়া, ভোলা নর্থ, জকিগঞ্জ, ইলিশা। ঠিক আছে, স্থগিত কথায় আছে রূপগঞ্জ, ছাতক, কামতা, ফেনী ও সাঙ্গু। ঠিক আছে, আর বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কি পরিমাণ গ্যাস আছে তার একটা তালিকা, তোমার তালিকাটা দেখে নেবা। ঠিক আছে, ওকে। তারপরে কি এখানে পড়াটা আছে আমাদের কি, বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব অপরিসীম, অতুলনীয়, এটা আমরা সবাই জানি। বাণিজ্যিক ও দৈনন্দিন কাজে কি হচ্ছে, প্রাকৃতিক গ্যাসের প্রত্যক্ষ ব্যবহার আছে, তবে এর মধ্যে বিদ্যুৎ উৎপাদনে বেশি ব্যবহার করা হয়, এরপরই শিল্প। ঠিক আছে, প্রথমে কি বিদ্যুৎ উৎপাদনে বেশি ব্যবহার করা হয়, এরপরই শিল্পতে আসে। নিচে বিভিন্ন ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাসের শতকরা ব্যবহার তথ্য একটি গ্রাফের মাধ্যমে দেখাইলো। ঠিক আছে, তো মেনলি কি এখানে আমাদের কি পাই চার্টের মাধ্যমে দেখাইছে, বিদ্যুতের সব থেকে বেশি কত 42% সব থেকে বেশি আমাদের কি গ্যাস ইউজ করতেছে, গৃহস্থালিতে কি বললাম 13%। ঠিক আছে, সিএনজি যে আমাদের চলে, সিএনজি কীভাবে চলে, সিএনজি কিন্তু এই গ্যাসের মাধ্যমে চলে, সেটা আমাদের 3% গ্যাস ইউজ করতেছে। চা বাগানে তোমার কি চায়ের উৎপাদনের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। ঠিক আছে, মানে তোমার কি প্রসেসিংয়ের ক্ষেত্রে। শিল্পে কত 18%, সার কারখানায় 6%, বাণিজ্যিকে 1%। ঠিক আছে, আর ক্যাপটিভে 17%। ওকে, এটা কিন্তু আমাদের 23-এর সমীক্ষা। ঠিক আছে, তো এখন দেখো আমাদের গ্যাস ক্ষেত্রগুলো যেগুলো আছে, প্রধান কয়েকটা গ্যাসের আমাদের বর্ণনা দিচ্ছে এখানে, কটা দিয়ে দেখাইছে 4টা 8টা দেখাইছে। ঠিক আছে, তো আমাদের বাখরাবাদে কি হচ্ছে ভাইয়া, এটা কুমিল্লা অবস্থিত, এটা মনে রাখবা 22 দেশের পরিমাণ 12.50, 24-এ মজুদ 338.78, যদি মনে রাখতে পারো খুবই ভালো। হবিগঞ্জ কোথায়, হবিগঞ্জ আমাদের 1963 সালে হয়, 22-23 অর্থ বছরে কি গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদন পরিমাণ 52.72 বিলিয়ন, আর হচ্ছে কি জানুয়ারিতে কত 24 পর্যন্ত মজুদ রয়েছে 49.53 বিলিয়ন ঘনফুট। সিলেট হরিপুরের ক্ষেত্রে আমি যদি বলি, সিলেট হরিপুর কিন্তু সব থেকে বেশি পরিচিত, এখানে কি প্রথম আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র এটি। ঠিক আছে, এটি কিন্তু সব জায়গায় কোশ্চিন আছে যে বাংলাদেশের প্রথম আবিষ্কৃত গ্যাস ক্ষেত্র কোনটি, এটা হচ্ছে আমাদের কি সিলেটের হরিপুর। ঠিক আছে, এরপরে যদি আমরা সেটা কি বলছে আমাদের 1955 সালে পাকিস্তান পেট্রোলিয়াম লিমিটেড কি হচ্ছে পিপিএল কর্তৃক গ্যাস ক্ষেত্রটি আবিষ্কার হয়। গ্যাস ক্ষেত্রটি কি সিলেটের হরিপুরে অবস্থিত, আমরা একবার সিলেটের হরিপুরে অবস্থিত বাংলাদেশের প্রথম গ্যাস ক্ষেত্র। ঠিক আছে, 22-17 বছরে গ্যাসের তোমার কি উৎপাদন কত 1.99 বিলিয়ন ঘনফুট, আর 24 পর্যন্ত মজুদ রয়েছে 95.05 বিলিয়ন ঘনফুট। ঠিক আছে, আর কৈলা স্টিলে কি হয় 1962 সালে হয়, আর এটা সিলেটে অবস্থিত। ঠিক আছে, আর পরিমাণ কত 11.64 বিলিয়ন ঘনফুট। ঠিক আছে, আর জানুয়ারি 24 পর্যন্ত মজুদ, যে মনে রাখতে পারো 1991.98 বিলিয়ন ঘনফুট। ঠিক আছে, আর রশিদপুর গ্যাস ক্ষেত্র মৌলভীবাজারে অবস্থিত, 1960 সালে আবিষ্কার হয়, 22 দেশে কত আছে 16.01, 24 পর্যন্ত জানুয়ারির 1724.97 মোটামুটি আছে। ঠিক আছে, তো এখন তিতাস ক্ষেত্রে দেখি 1962 সালে আবার শেল অয়েল কোম্পানি করে এটা। তিতাস গ্যাস ক্ষেত্রটি কি হচ্ছে আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় অবস্থিত। ঠিক আছে, কারণ তিতাস কোন জায়গায় ব্রাহ্মণবাড়িয়ায়, মনে রাখবে ব্রাহ্মণবাড়িয়া। ঠিক আছে, বাংলাদেশের সবচেয়ে বড় গ্যাস ক্ষেত্র এটি। এখন যদি বলে প্রথম গ্যাস ক্ষেত্র কোনটা, তখন কিন্তু হবে আমাদের কি হচ্ছে ভাইয়া, এই দেশের প্রথম
গ্যাস ক্ষেত্র হচ্ছে আমাদের সিলেটের হরিপুর। এবং যদি বলে সব থেকে বড় কোনটা, এটা হলো ব্রাহ্মণবাড়িয়ার কোনটা আমাদের, এটা আমাদের তিতাস গ্যাস ক্ষেত্র ব্রাহ্মণবাড়িয়া, ঠিক আছে। ওকে, এখন হচ্ছে এর তোমার পরিমাণ কত, 143.22 বিলিয়ন ঘনফুট, ঠিক আছে। আর 24 পর্যন্ত কত আছে, 1008.64 বিলিয়ন ঘনফুট। নরসিংদীর গ্যাস ক্ষেত্র যদি আমরা দেখি ভাইয়া, নরসিংদী কি পেট্রো বাংলা কর্তৃক আবিষ্কৃত, এটা কিন্তু আমাদের পেট্রো বাংলা করছে, ঠিক আছে, মানে বাংলাদেশের কোম্পানি কি বলতে পারো। এই গ্যাস ক্ষেত্রটি কি নরসিংদীতে অবস্থিত, 1990 সালে আবিষ্কৃত হয় এবং 22-23 অর্থ বছরে গ্যাস ক্ষেত্রটি থেকে উৎপাদনের পরিমাণ কত, 9.46 বিলিয়ন ঘনফুট। এবং জ্বালানি 24 পর্যন্ত কত আছে, 27.94 বিলিয়ন ঘনফুট। আর বিবিয়ানা গ্যাস ক্ষেত্রতে কি আমাদের এখানে কি বলছে, পেট্রো বাংলা কর্তৃক 1998 সালে আবিষ্কৃত এই গ্যাস ক্ষেত্রটি হবিগঞ্জে অবস্থিত এবং 22-23 অর্থ বছরে এই গ্যাস ক্ষেত্র থেকে উৎপাদনের পরিমাণ কত আমাদের, 416.05 বিলিয়ন ঘনফুট। এবং কি হচ্ছে 23 পর্যন্ত আমাদের পুঞ্জিত উৎপাদন কত হচ্ছে, 5818.29 বিলিয়ন, ঠিক আছে। আর গুরুত্ব কি বলছে ভাই, গুরুত্বগুলো যদি আমরা দেখি, যে তোমার কি বাংলাদেশের অর্থনীতিতে প্রাকৃতিক গ্যাসের গুরুত্ব, বিদ্যুৎ উৎপাদন, হ্যাঁ বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কিছু ইউজ হয়, ঠিক আছে। বাংলাদেশের কয়েকটি অঞ্চলে গ্যাস ভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্র রয়েছে। খুলনার গোয়ালপাড়া তাপবিদ্যুৎ কেন্দ্র ছাড়া দেশের অন্য সব কেন্দ্রগুলো কি হচ্ছে ভাই, প্রাকৃতিক গ্যাস ভিত্তিক করার ফলে বিদ্যুৎ উৎপাদনে প্রাকৃতিক গ্যাসের প্রয়োজনীয়তা খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা শিল্প উন্নয়ন দেখি, শিল্প উন্নয়নে প্রাকৃতিক গ্যাসের প্রত্যক্ষ ব্যবহার আছে, অর্থাৎ বাংলাদেশের শিল্পের উন্নতিতে প্রাকৃতিক গ্যাস গুরুত্বপূর্ণ অবদান রাখতেছে, ঠিক আছে। আর এটা গেল গ্যাসের বাতির ব্যবহার। শিল্পের কাঁচামাল ও রান্নার কাজ ছাড়াও গ্যাস দ্বারা টিউবলাইট ও বাল্বের আলো জ্বালানো যায়, ফলে বৈদ্যুতিক বাতির অনিশ্চয়তা গ্যাস বাতির সাহায্যে পূরণ হয়। আর কি গবেষণার কাজে আমাদের কি সহজ ও সুলভ বিধায় কি হচ্ছে আমাদের এই ক্ষেত্রে গ্যাস ব্যবহার করা হয়, ঠিক আছে, গবেষণার কাজে। আর গ্যাস ব্যবহারের ফলে রান্নার তৈজসপত্র শিল্প তোমার কি গবেষণায় ব্যবহৃত যন্ত্রপাতি পরিচ্ছন্ন থাকবে, ঠিক আছে। এছাড়া তোমার কি কৃষি, গৃহস্থালী, নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি ইত্যাদি তোমার কি এই কাজে গ্যাস ব্যবহার করা হচ্ছে, ঠিক আছে। তো মেইনলি আমাদের গ্যাস কোন কোন জায়গায় আছে এটা মেইনলি আলোচনা করছে এখানে, ঠিক আছে। মেইনলি আমাদের কি ওই চিত্রটাই, ঠিক আছে। এখানে গ্যাসের কয়েকটা দেওয়া হয়েছে এই পাশে, তারপরে তোমার কি এখানে মেইনলি তোমার কঠিন শিলা, খনিজ, চীনামাটি সবগুলো এখানে দেখাইছে, কিন্তু এই চিত্রটা খুব ভালোভাবে বোঝা যাচ্ছে না বলে আমি এটা স্কিপ করতেছি, ঠিক আছে। তো এখন কয়লাতে আসো। কয়লা যদি আমরা দেখি ভাইয়া, এটা আমরা জানি পৃথিবীর উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ খনিজ হচ্ছে আমাদের কয়লা। বহু বছর যাবৎ জ্বালানি হিসেবে দেশে কয়লা ব্যবহার করা হচ্ছে। বাংলাদেশের কয়লা বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে আছে। 1959 সালে কি হচ্ছে ভূপৃষ্ঠে অত্যধিক গভীরতায় প্রথম কয়লা আবিষ্কৃত হয়। বাংলাদেশের ভূতাত্ত্বিক জরিপ জিএসবি এর অব্যাহত প্রচেষ্টায় 4টি কয়লা ক্ষেত্র আবিষ্কার হয়েছে, ঠিক আছে। পরবর্তীতে 1997 সালে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়ার কি যৌথ কোম্পানি, ঠিক আছে, বিএইচপি কি করছে মিনারেলস আরও একটি কয়লা খনি আবিষ্কার করে। কয়লা খনির মোট সংখ্যা দাঁড়ায় কয়টা আমাদের, 5টা। আবিষ্কৃত সকল কয়লা খনি দেশের উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত, ঠিক আছে, উত্তর পশ্চিমাঞ্চলে অবস্থিত। আবিষ্কৃত 5টি কয়লা খনির মধ্যে অন্যতম আমাদের কি, এটা হচ্ছে বড় পুকুরিয়া হবে, ঠিক আছে। বড় পুকুরিয়া কয়লা খনি উন্নয়নের কাজ শুরু হয় 1996 সালে এবং কি 2001 সালে মে মাসে তা শেষ হওয়ার কথা থাকলেও খনির নকশাজনিত কিছু পরিবর্তন আনয়নের দরুনটা শেষ হতে আরও কিছু সময় লাগবে, ঠিক আছে। বড় পুকুরিয়া কয়লা খনি উল্লেখযোগ্য কত হচ্ছে ভাই আমাদের, 64 মিলিয়ন টন। এবং বার্ষিক উৎপাদন লক্ষ্যমাত্রা কত আমাদের, 1 মিলিয়ন টন, ঠিক আছে। বার্ষিক যদি 1 মিলিয়ন করে, সামনে 64 তোমার কি 64 মিলিয়ন টন, মানে 64 বছরে মানে উত্তোলন শেষ হয়ে যাবে, ঠিক আছে। উত্তোলিত কয়লা ব্যবহার করে কি হচ্ছে 300 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন একটি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র খনির অদূরে স্থাপনের পরিকল্পনা রয়েছে, ঠিক আছে। এটা সূত্র উইকিপিডিয়াতে দেওয়া হয়েছে, অলরেডি কিন্তু তোমার কি উত্তোলন করা হয়, ঠিক আছে। নিচের সারিতে 5টি কয়লা খনির বিস্তারিত তথ্য ও কয়লার গুণাগুণ উপস্থাপন করা হলো, ঠিক আছে। এটা হচ্ছে জামালগঞ্জ একটা, বড় পুকুরিয়া, খালাসপিড়ি, দিঘিপাড়া, ফুলবাড়ি, ঠিক আছে। তো এগুলো তোমরা একটু দেখে নিবা। এরপরে পানি বিদ্যুৎ শক্তি আমরা যদি আসি, বাংলাদেশে আমরা পানি বিদ্যুৎ শক্তি মনে পড়লে করলে মনে পড়ে যে কাপ্তাই লেক থেকে তোমার কি যে পানিটা ইউজ করা হয়, তোমার কি পানি ইউজ করে পানি বিদ্যুৎ করা হয়, পানি বিদ্যুৎ উৎপন্ন করা হয়, সেটা মনে পড়ে। ভ্রাম্যমাণ জলধারার বেগে টারবাইনের চাকা ঘুরিয়ে ডায়নামোর মাধ্যমে যে বিদ্যুৎ শক্তি উৎপাদন করা হয় তাকে কি বলছি আমরা, পানি বিদ্যুৎ শক্তি বলতেছি, ঠিক আছে। পানি বিদ্যুৎ শক্তি যোগান অফুরন্ত যতদিন পৃথিবীতে নদী বা জলপ্রপাত
প্রবাহ থাকবে ততদিন পর্যন্ত কি হচ্ছে ভাইয়া পানি বিদ্যুতের সরবরাহ অক্ষুণ্ণ থাকবে। ঠিক আছে, বাংলাদেশের পানি বিদ্যুৎ কেন্দ্র রাঙ্গামাটি জেলার কাপ্তাই নামক স্থানে এদেশের কি হচ্ছে পানি বিদ্যুৎ শক্তি উৎপাদনের কি ভাইয়া কয়েকটি প্রকল্পের মধ্যে কর্ণফুলী পানি বিদ্যুৎ প্রকল্প বা কর্ণফুলী পরিকল্পনা, সাঙ্গু পরিকল্পনা, ব্রহ্মপুত্র পরিকল্পনা প্রভৃতি উল্লেখযোগ্য। পরিকল্পনা অনুযায়ী কি হচ্ছে ভাইয়া কর্ণফুলী পানি বিদ্যুৎ প্রকল্প থেকে প্রাথমিক অবস্থায় কি হচ্ছে ৮০,০০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়। ঠিক আছে, কত ৮০,০০০ মেগাওয়াট। ঠিক আছে, তো এছাড়া ব্রহ্মপুত্র প্রকল্প থেকে ৮০,০০০ কিলোওয়াট, এটা কিন্তু মেগাওয়াট, এটা কিন্তু কিলোওয়াট, এটা মনে রাখবে। আর সাঙ্গু প্রকল্প থেকে ৪০,০০০ কিলোওয়াট পানি বিদ্যুৎ উৎপাদন করা হবে। ভবিষ্যতে রংপুর জেলার তিস্তা নদীর বাঁধ থেকেও তোমার কি পানি বিদ্যুৎ উৎপাদন করার পরিকল্পনা রয়েছে। তাপবিদ্যুৎ শক্তি আমরা যদি দেখি, থার্মাল এনার্জি যেটা শক্তির অন্যতম আরেকটি উৎস হচ্ছে তাপবিদ্যুৎ। ঠিক আছে, সাধারণত প্রাকৃতিক গ্যাস, খনিজ তেল, কয়লা ইত্যাদি পুড়িয়ে যে বিদ্যুৎ উৎপাদন করা হয় তাকে আমরা তাপবিদ্যুৎ বলতেছি। ঠিক আছে, দেশের বিদ্যুৎ চাহিদা মেটানোর জন্য তাপবিদ্যুৎ উৎপাদনের একটি যুগান্তকারী কি হচ্ছে ভাই আমাদের পদক্ষেপ। অতীতে দেশের অধিকাংশ তাপবিদ্যুৎ কেন্দ্রে খনিজ তেল ব্যবহার হতো, এখনও হয়, স্টিল হয়, তোমার তেল ব্যবহার হয়। ঠিক আছে, ডিজেল চালিত তোমার তাপবিদ্যুৎ কেন্দ্রও আছে। ইদানিং খুলনার গোয়ালপাড়ে কি হচ্ছে ভাই বিদ্যুৎ কেন্দ্র ব্যতীত অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রে প্রায় সবটাই প্রাকৃতিক গ্যাস ভিত্তিক করা হয়েছে, প্রাকৃতিক গ্যাসও আমাদের ইউজ করা হচ্ছে। ঠিক আছে, কয়েকটা কেন্দ্র উল্লেখযোগ্য হচ্ছে সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, গোয়ালপাড়া বিদ্যুৎ কেন্দ্র, ঘোড়াশাল বিদ্যুৎ কেন্দ্র, চট্টগ্রামের তাপ বিদ্যুৎ কেন্দ্র আর ভেড়ামারা তাপ বিদ্যুৎ কেন্দ্র উল্লেখযোগ্য। ঠিক আছে, আর কুষ্টিয়ার ভেড়ামারা কি হচ্ছে ভাই আমাদের সর্ববৃহৎ তাপ বিদ্যুৎ কেন্দ্র, এটা মনে রাখবা, কুষ্টিয়ার ভেড়ামারা। আর হচ্ছে কি পক্ষান্তরে বাংলাদেশের সব থেকে বড় কি হচ্ছে তাপ বিদ্যুৎ কেন্দ্র নরসিংদীর ঘোড়াশালে তাপ বিদ্যুৎ কেন্দ্র। ওকে, এখন দেখো উৎপাদন ক্ষমতায় আমরা যদি আসি, 22 দেশে কত 10,479 মেগাওয়াট, যৌথ উদ্যোগে 1,861 মেগাওয়াট, বেসরকারি খাতে 9,915 মেগাওয়াট, আমদানি কত এত। ঠিক আছে, আমি মুখস্থ করবো ভাই, দরকার নাই, তোমার মাথা তোমার আউলে যাবে। ঠিক আছে, সো এটা আমরা স্কিপ করতে পারি। ওকে, এখানে তোমার পাই চার্টের মধ্যে দেখাই দিছে, তোমরা এটা দেখবা। ওকে, এখন দেখো উৎপাদনের ক্ষেত্রেও সেম কাহিনী ভাই, এগুলা দেখা নিবা। ঠিক আছে, তো অনেকে আমি মানে শিওর যে তোমার মোটামুটি পোলাপানের এক দুইটা তোমার তথ্য মনে থাকলে সব মনে থাকবে না, সো তুমি এটা চাইলে স্কিপ করতে পারো। ওকে, আচ্ছা, এটা হচ্ছে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন দেখাইছে। ওকে, এরপরে কি বিদ্যুৎ উৎপাদনের কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা, এটা করতেছি। এখন পারমাণবিক শক্তিতে আসি। পারমাণবিক শক্তি ভাইয়া দেখো, শক্তি সম্পদের মধ্যে পারমাণবিক শক্তি সব কি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে। বাংলাদেশ পারমাণবিক শক্তিতে ততটা সমৃদ্ধ না। ঠিক আছে, সভ্যতার অগ্রগতিতে বিশেষত চিকিৎসা, কৃষি, বিদ্যুৎ উৎপাদনে পারমাণবিক শক্তির ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশের প্রেক্ষাপটে এই শক্তির ব্যবহার খুবই সীমিত। বিদ্যুৎ চাহিদা পূরণ নিমিত্তে মূলত এদেশে পারমাণবিক শক্তির সাহায্যে বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের উদ্যোগ 1961 সালে গৃহীত করা হয়। ঠিক আছে, এক সমীক্ষার পর 1963 সালে পাবনার ঈশ্বরদীতে কি হচ্ছে ভাই আমাদের রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। রাশিয়ার সহায়তায় এই বিদ্যুৎ কেন্দ্র কি হচ্ছে ভাই স্থাপনের চুক্তি 2013 সালে 15 জানুয়ারি সম্পন্ন হয়। চুক্তি অনুযায়ী এই কেন্দ্র স্থাপনে 150 কোটি থেকে 200 কোটি ডলার ব্যয় হইতে পারে। এই বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে 2000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে বলে আশা করা যায়। সো এটার কাজ মোটামুটি প্রায় শেষ। দেখবা যে কয়েক মাস অথবা এক দুই বছরের মধ্যে কি হচ্ছে ভাইয়া এটা তোমার কি বিদ্যুৎ উৎপাদনে চলে যাচ্ছে। ঠিক আছে, মানে কাজ একবারে শেষের দিকে। জৈব গ্যাস, গাছপালা, খড়কুটা, গোবর ইত্যাদি তোমার কি একত্র করে গর্তে পুঁতে রেখে আমাদের কি বিশেষ উপায় কি হচ্ছে আমাদের যে শক্তি উৎপাদন করা হয় সেটাই জৈব গ্যাস। ঠিক আছে, বাংলাদেশের জৈব গ্যাসের বর্তমানে কি হচ্ছে অনেক জায়গায় তোমার এটি ইউজ করা হচ্ছে, মানে তোমার কি গ্রাম এলাকায় মেনলি যাদের তোমার বেশ কয়েক মানে 5-10টা 20টা ধরো 15টা গরু তারা খামারে করে পালন করে। ঠিক আছে, তাদের যে বর্জ্যটা উৎপাদিত হয় সেখান থেকে কিন্তু আমাদের বায়োগ্যাস করা হয়। ঠিক আছে, জৈব গ্যাসটা সেখান থেকে কিন্তু তৈরি করা হয়। ঠিক আছে, সৌরশক্তি যদি আমরা আসি, সূর্যের তাপকে কাজে লাগাই আমরা সৌরশক্তি করতেছি। এখানে বিভিন্ন আমাদের কি সংস্থা, এনজিও আমাদের কি এখানে তোমার কি সৌরশক্তি উৎপাদন তোমার কি এখানে একটা কাজ করতেছে। ঠিক আছে, তো এই ক্লাসটা এই পর্যন্ত ছিল আজকে, মানে এটা সেকেন্ড পার্ট। থার্ড পার্টে তোমাদেরকে ভারতের তোমাদের খনিজ সম্পদ এবং শক্তি সম্পদ নিয়ে আলোচনা করা হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।